আচ্ছা, আকাশ ছোঁয়া বিল্ডিং বা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর সাথে বাংলার কি সম্পর্ক থাকতে পারে? শুনলে হয়তো একটু অবাকই হতে হয়। চলুন আজ আমরা বাংলার সেই গভীর আর অবাক করা ইতিহাসের গল্পটাই শুনব। আমরা শুরু করব একেবারে এখনকার কিছু অবাক করা তথ্য দিয়ে। তারপর সোজা চলে যাব বাংলার প্রাচীন অতীতে। সেখান থেকে একে একে দেখব বিভিন্ন সাম্রাজ্য, ঔপনিবেশিক শাসন, দেশভাগের মতো ঘটনা। আর সব শেষে ফিরে আসব আজকের দিনে। দেখব এই দীর্ঘ পথ পেরিয়ে বাংলার ঐতিহ্য আজ কোথায় দাঁড়িয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখব আধুনিক উদ্ভাবনের দুনিয়ায় বাংলার কিছু অবাক করা কানেকশন। আচ্ছা, এই যে শিকাগোর বিখ্যাত উইলেস টাওয়ার, যেটা একসময় বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল, এর পেছনের মূল স্থপতি কে ছিলেন জানেন? একজন বাঙালি, নাম ফজলুর রহমান খান। তার তৈরি করা বান্ডলড টিউব ডিজাইনটা এতটাই যুগান্তকারী ছিল যে এটা উঁচু বিল্ডিং বানানোর ধারণাই পাল্টে দিয়েছিল। ভাবা যায় আধুনিক স্থাপত্যে বাংলার কি অসাধারণ অবদান। শুধু আর্কিটেকচারই নয়, এবার চলুন তাকাই একদম হালের টেকনোলজি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে। এই যে আমরা আজকাল স্টেবল ডিফিউশনের কথা শুনি, যে ইমেজ মডেলটা টেক দুনিয়া কাঁপাচ্ছে, সেই $1 বিলিয়ন কোম্পানি স্ট্যাবিলিটি এআই এর প্রতিষ্ঠাতার শেকড়ও কিন্তু এই বাংলাতে। তাহলে প্রশ্নটা হলো, স্থাপত্য থেকে এআই পর্যন্ত বাঙালির এই যে আধুনিক উদ্ভাবনী ক্ষমতা, এর উৎসটা কোথায়? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমরা এবার বর্তমান থেকে পাড়ি দেব সুদূর অতীতে। তো চলুন যাওয়া যাক ইতিহাসের একেবারে গোড়ার দিকে। দেখা যাক এই অঞ্চলের ভিত্তিটা ঠিক কোথায়। এই যে দেখছেন মহাস্থানগড়, এটা কিন্তু কোনো সাধারণ জায়গা নয়। প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো এক নগর সভ্যতার চিহ্ন এটা। মানে ভাবুন একবার, বাংলা যে কত প্রাচীনকাল থেকেই একটা উন্নত আর গোছানো সংস্কৃতির কেন্দ্র ছিল, এটা তারই প্রমাণ। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় মহাস্থানগড়ের যাত্রাটা কত লম্বা। দেখুন, খ্রিস্টপূর্ব ৩য় শতকে মৌর্য সাম্রাজ্যের সময়ে শুরু, তারপর ৭ম শতকে বিখ্যাত চীনা পর্যটক হিউয়েনসাংও এখানে এসেছিলেন। মানে প্রায় ১০০০ বছরেরও বেশি সময় ধরে এই শহরটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই দীর্ঘ ইতিহাসটাই বলে দেয় এই অঞ্চলটা প্রাচীনকালে কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীন নগর সভ্যতা তো দেখলাম, এবার চলুন সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাই। নজর দিই সেই সব শক্তিশালী সাম্রাজ্যের দিকে, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাকে গড়ে তুলেছে। এই টেবিলটা দেখুন, প্রায় ১০০০ বছরের ইতিহাস যেন এক ঝলকে চোখের সামনে। একদিকে পাল সাম্রাজ্য, যেটাকে বলা হয় শিল্প আর জ্ঞানের স্বর্ণযুগ। তারপর এলো বাংলা সালতানাত, যখন বাংলা হয়ে উঠেছিল বিশ্ব বাণিজ্যের একটা বড় শক্তি। আর শেষে মুঘল আমলে তো বাংলা সুভাষ, সম্পদ আর সমৃদ্ধির কথা সবাই জানে। প্রত্যেকটা পর্বই কিন্তু বাংলার ইতিহাসে এক একটা মাইলফলক। কিন্তু এরপর ইতিহাসের মোড় ঘুরে গেল। এলো এক নাটকীয় পরিবর্তন, যখন এই অঞ্চলে পা পড়ল ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিদের। ১৭৫৭ পলাশী যুদ্ধ দিয়ে শুরু হলো ক্ষমতার হাতবদল। এরপর এলো ভয়াবহ দুর্ভিক্ষ, সিপাহী বিদ্রোহের মতো ঘটনা। সময়টা ছিল সত্যি খুব অস্থির। কিন্তু মজার ব্যাপার হলো, এই কঠিন সময়ের মধ্যেই জন্ম নিয়েছিল বাংলা নবজাগরণের মতো একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যেটা কিন্তু আধুনিক বাঙালি পরিচয়ের ভিত করে দিয়েছিল। এরপর আমরা আসছি ২০ শতকের সেই ঘটনায়, যা এই অঞ্চলের ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল, দেশভাগ। শুধু একটা লাইন, র্যাডক্লিফ লাইন। এই একটা সীমারেখা ১০০০ বছরের একটা গোটা সংস্কৃতিকে, একটা মাটিকে রাতারাতি দুভাগ করে দিল। ভাবুন তো, এই একটা মাত্র ঘটনা এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্রটাকেই আমূল বদলে দিয়েছিল। দেশভাগের পর বাংলার দুই অংশের পথ চলাও দুই রকম হয়ে গেল। একদিকে পশ্চিমবঙ্গ, যা ভারতের একটা রাজ্য হিসেবে রইল, আর অন্যদিকে পূর্ব বাংলা, যা প্রথমে হল পূর্ব পাকিস্তান এবং পরে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। এত সব ইতিহাস পেরিয়ে চলুন আবার বর্তমানে ফিরে আসা যাক। দেখি এই দীর্ঘ পথ চলার পর এখানকার সংস্কৃতিটা কেমন দাঁড়িয়েছে। বেঙ্গল টাইগার বা ধরুন ইলিশ মাছের স্বাদ, জামদানির অসাধারণ বুনন, এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়া বাংলো বাড়ি, এই সবগুলোই কিন্তু সীমানা ছাড়িয়ে একটা অখণ্ড বাঙালি সংস্কৃতির কথা বলে। এগুলোই আমাদের পরিচয়।
তো প্রাচীন মহাস্থানগড় থেকে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলার ইতিহাসটা আসলে উত্থান পতন আর ঘুরে দাঁড়ানোর এক অসাধারণ গল্প। ২,৫০০ বছরের এই লম্বা পথ পেরিয়ে এসে এখন একটাই প্রশ্ন মনে আসে, এই অঞ্চলের জন্য ভবিষ্যৎটা ঠিক কী হতে চলেছে।